রাজ্যে বেশ কয়েকদিন ধরে কর্মসূচি সংগঠিত করেছেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রায় প্রত্যেকটি কর্মসূচি থেকে তিনি রাজনৈতিক নিশানায় কংগ্রেস এবং সিপিআইএমকে বলা যেতে পারে আক্রমণাত্মক ভূমিকায় বক্তব্য রেখেছিলেন সবকটি কর্মসূচিতে, এবং সেই কর্মসূচিগুলো থেকে যে বক্তব্য তিনি উপস্থাপন করেছেন তাতে রাজ্য রাজনীতিতে বেশ কয়েকদিন ধরে বলা যেতে পারে এই বিষয়গুলো খুব জোরালো হয়েছে। আক্রমণাত্মক বক্তব্য, পাল্টা জবাব ইত্যাদির ক্ষেত্রে রাজ্য রাজনীতিতে কংগ্রেস এবং সিপিআইএমকে নিশানা করে বিজেপি নেতা তথা সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহলও। সেদিক থেকে বেশ কয়েকদিন ধরে এই বক্তব্যকে নিয়ে যখন আলোচনা চর্চার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছিল, আজ আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা সেই বক্তব্যের কিছু অংশ তুলে ধরে আলোচনা করব। রাজ্যে এই সময়ের মধ্যে বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যেকটি কর্মসূচি থেকে তিনি তার কর্মী সমর্থক সর্বোপরি বিজেপির হয়ে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাকে পুঁজি করে আগামী দিনে বিজেপি কতটা শক্তি অর্জন করতে পারে, আরও বেশি কর্মী সমর্থকদের জড়ো করে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক ভিত কতটা মজবুত করতে পারে সেটা সময় বললেও বিজেপির এই সময়ের মধ্যে কর্মসূচি চলছে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে। টানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিপ্লব কুমার দেব। গত 6 এপ্রিল থেকে আজ পর্যন্ত কর্মসূচিতে তিনি টানা কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন। বিজেপির এবারের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কর্মসূচি চলছে, আগামীকালও কর্মসূচি রয়েছে। তার পাশাপাশি এসসি মোর্চার উদ্যোগে আগামী 12 কিংবা 13 এপ্রিল থেকে কর্মসূচি চলবে। 15 থেকে 25 এপ্রিল পর্যন্ত ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আম্বেদকর সম্মান অভিযান কিংবা যাত্রা কর্মসূচি সংগঠিত করা হবে। এই কর্মসূচিগুলোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিজেপি পরিচালিত সরকারের আমলে যে উন্নয়নমূলক কাজ প্রকল্প রয়েছে সেগুলো তুলে ধরার প্রয়াস যেমন নেওয়া হয়েছে, ঠিক তেমনি সাংগঠনিক ভিত মজবুত করার সংকল্পে নেতৃত্ব গোটা রাজ্যের পরিস্থিতি তারা পরখ করে দেখার চেষ্টা করছেন। সেদিক থেকে আপনাদের প্রত্যেককে নিয়ে আমাদের আলোচনা। আর আমরা শুরুতে আরও একবার বলি, আপনাদের প্রতিদিনের মতন আপনারা কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা দেবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছি আজকে আপনাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আপনাদের সংবাদ মাধ্যমকে গোটা রাজ্যের মানুষ এবং আমরাও একটা গুরুত্ব সহকারে দেখি। বলছিলাম আপনাদেরকে যে এই প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী, অর্থাৎ বিজেপি মানেই হচ্ছে একটা ভারতীয় যাত্রা পার্টি। কারণ বর্তমান মুখ্যমন্ত্রী আজকে যাত্রা গিয়ে বলছেন যে উনি নিজেকে রাজেশ খান্না ভাবতেন। তো এই যে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে আলোচনা, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের কাছে একটা অনুরোধ করব, রাজ্যের বর্তমান যে সমস্যা, এই দলটা ক্ষমতায় আসার আগে যে কথাগুলো বলে রাজ্যের মানুষের ভোট নিয়ে ক্ষমতায় এসে, এইগুলো নিয়ে আলোচনা হলে আমি মনে করি ভালো, এবং এদের কাছ থেকে এগুলো নিয়ে আলোচনা করাটা ভালো। ওনাকে নিয়ে যদি আপনারা যে আলোচনা করছেন, আপনাদেরও সংবাদ মাধ্যমের একটা সম্মানহানি হচ্ছে। উনার বর্তমান অবস্থানটা হচ্ছে, আপনি আগরতলা শহরে ঘুরলে দেখবেন বিভিন্ন, সেটা বিক্রেতা হোক আর ক্রেতা হোক, 10 টাকার কয়েন কেউ দিলে নিতে চায় না। অথচ ভারতবর্ষের আরবিআই অনুমোদিত একটা 10 টাকার কয়েন কেউ নিতে চায় না। বর্তমান এই বিপ্লব দেবের অবস্থানটা ওই আরবিআই এর অনুমোদিত, কিন্তু 10 টাকার কয়েনটা কেউ নিতে চায় না। উনি কি বলছেন? উনি যেভাবেই হোক রাজ্যের 100 মুখ্যমন্ত্রী ছিলেন, বর্তমান সাংসদ, ছাপ্পা দিয়ে হোক আর যেভাবে হোক, একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান দলের একটা সাংসদ, উনি যেই ভাষায় যেভাবে বক্তব্য রাখেন, ওনার 100% অধিকার আছে বিভিন্ন রাজনৈতিক দলকে উনি কটাক্ষ করবেন বা বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে ওনার বক্তব্য দেবেন। কিন্তু নতুন প্রজন্ম বা রাজ্যের মানুষ ওনার কাছ থেকে কি আশা করেন? উনি ওই যাত্রা পার্টিতে গিয়ে দেখবেন এক এক সময় এক এক ধরনের রোল করে এক এক কথা বলেন, উনি এক এক জায়গায় দিয়ে এক এক কথা। ওনাকে জিজ্ঞাসা করুন আপনাদের মাধ্যমে, আমরা আজকে যদি ওনার কাছে কোনোভাবে আজকের এই কথাটা গিয়ে থাকে, আমি একজন ত্রিপুরা রাজ্যের যুবক নাগরিক হিসেবে ওনার কাছে জানতে চাই, উনি মানুষের সঙ্গে এভাবে কথা না বলে, উনি মুখ্যমন্ত্রী যখন ছিলেন বছরে 50,000 চাকরি দেওয়া হয়েছে কিনা, ওনার 42 মাস মুখ্যমন্ত্রী অবস্থায় উনি কতটা চাকরি দিয়েছেন, কতটা মানুষের কর্মসংস্থান করেছেন। উনি তো বলেছিলেন গরু পালনের জন্য, উনি বলেছিলেন পানের দোকান খোলার জন্য রাজ্যের যুবকদেরকে। আজ উনি হঠাৎ করে আবার আসলেন, কেন আসলেন রাজ্যের মানুষ জানে না। হঠাৎ উনি কেনই মুখ্যমন্ত্রী থেকে ওনাকে সরানো হলো, ওনাকে কেনই হঠাৎ করে আবার রাজ্যে আনা হলো, এটা রাজ্যের মানুষ জানে না। তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ,
যে আপনারা রাজ্যের বর্তমান অবস্থান নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে, সরকারের ভূমিকা নিয়ে, সরকার কি বলেছেন আর কি করছেন, এগুলো নিয়ে আলোচনা বা আলোচনার বিষয় থাকলে মানে আপনাদের যে একটা মান গরিমা আপনাদের সংবাদ মাধ্যমে, বিশেষ করে আপনাদের টিভি 24 এটা রাজ্যের মানুষ আপনাদেরকে অন্যরকম চোখে দেখে। ওনার মতন একজন ফালতু একজন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত দেওয়া, ওনাকে নিয়ে সময় নষ্ট করবেন না, আপনারও সময় নষ্ট হচ্ছে আমি মনে করি। এতটুকু বলার জন্য ফোন করলাম। ভালো থাকবেন। আপনারা প্রতিদিন দেখেছেন যে কর্মসূচিগুলোতে তিনি অংশগ্রহণ করেছেন, তখন তিনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলছিলেন। হয়তো সেদিক থেকে আক্রমণাত্মক ভূমিকায় তিনি ছিলেন। বিরোধী দল হিসাবে কংগ্রেস সিপিআইএমকে, বিশেষ করে সিপিআইএম রাজ্য সম্পাদককে নানা জায়গায় তিনি তার মতন করে বক্তব্য রেখে এই রাজ্যের রাজনীতিতে বিজেপির অবস্থানকে ব্যাখ্যা করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বলছি যে সিপিএমকে নিয়ে বিপ্লব যা বলছেন, বিপ্লব দেব এবং রতনলাল নাথ মন্ত্রী, ওনারা আসলে ওনার মধ্যে ওনার দোনোজনের মধ্যে এই সিপিএম এর যে ভূতরা ওনাদের মাথার মধ্যে ঢুকে গেছে। এর জন্য ওরা সিপিএম কে নিয়ে আবল তাবল বলছে। সিপিএম এর ভূত ওনাদের মধ্যে ঢুকে গেছে। রাত্রেবেলা যে ঘুমানোর সময় তারা স্বপ্নে দেখেন যে শুধু সিপিএম আসছে, আমাদের সিট, আমাদের গতি থাকবে না, শেয়ার থাকবে না, মন্দির তো হারাবো। এই যে স্বপ্নটা তাদেরকে তিলে তিলে খাচ্ছে। এর জন্যই তারা আবল তাবল হচ্ছেন সিপিএম কে নিয়ে। এতটুকুই বলার ছিল। সিপিএম কে এত ভয় কেন? সিপিএম তো গত 7 বছর তো সিপিএম কি বলার যে ক্ষমতায় নেই, তারপরে এত ভয় কেন? আপনারা যদি ভালো কাজ করেন তাহলে মানুষ আপনাদেরকে ভোট দেবে। এত আবল তাবল বলার কিছু নেই তো। কেন আবল তাবল বলছেন? আপনারা তো খুব শিক্ষিত মানুষ। আপনি 4 বছর মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, রতনলাল নাথ গত 7 বছর মন্ত্রী। তাহলে এত ভয় কেন? যদি ভালোই কাজ করে থাকেন তাহলে ভয়ের কোনো কারণ নেই, ভয় পাবেন না। যদি ভালো কাজ করেন তাহলে আবার সরকারে আসতে পারবেন। আর যদি খারাপ কাজ করেন তাহলে এটার যে প্রতিদান রাজ্যের জনগণই আপনাদেরকে দিবে। কতটুকু বলা ছিল। পারবে না, আপনার আগে প্লেনে করে টাকা পয়সা ছেলে মেয়ে নিয়ে ওই জায়গায় চলে যাবে, আপনি বসে এখানে পাকিস্তানের অপেক্ষা করেন। আমরা অনেক সময় সাধারণ নমস্কার, কে বলছেন? কেউ যদি বলে তো হ্যাঁ বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি যে বলছি যে বিপ্লব তাইনে মানে যে এই কিছু ভাষণ দেয়। কিছুদিন আগে একটা আমি মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম যে ভাষণ দিয়েছে ত্রিপুরাতে নাকি 25 বছর আগে কেউ আন্দোলন যায়নি। হ্যাঁ, তারপর বিজেপি সরকার আউট করে আন্দোলন যায়। আর সিপিএম আমলে বলে তা ওই আন্দোলন যেত না, ওই পার্টি বেশি যেত। কি আবল তাবল বলে, তাহলে কোনো কথারই কোনো একদম কিছুক্ষণ আগে আমার আগে যে বক্তা তিনি যে কথাটা বলেছিল, একদম লাইট কথা বলেছেন যে বাজারে 10 টাকা কয়েন চলে না, সেই রকমই বিপ্লব দেব বাজারে চলে না। কি বলে মানে কোন জায়গায় কি বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, মানে এরকম চেঞ্জটা আমার ওখানে যেতে না। আর তাই মনে এখন আতঙ্ক সিপিএম কংগ্রেস, তাই সিপিএম কংগ্রেস বলে মানে তাই একটু টপ লেভেলে যাওয়ার চেষ্টা করছে আর কি, যে মানে প্রকাশটা দিচ্ছে তাদের দিকে। আর ওই কিছুদিন আগে যে বলেছিলেন যে আনিমনে 25 বছর আগে মানে মানুষ ত্রিপুরার মানুষ আনিমনে যায়নি, তাই তো 25 বছর আগে গিয়ে বসে আসছে, বছর রয়েছেন দিল্লিতে, আনিমন যায়নি, কোন রকমই যায়নি, পার্টি দেশে যেতেন, আনিমন কোনো যেতেন না। বিজেপি সরকারের উপরে আনিমন যাচ্ছে মানুষ খুবভাবে বলছে। আর মানুষ মানে দর্শকরা আপনার দিচ্ছে, কিন্তু কথাবার্তা কি একদম মানে কোনো লাইনই নেই। মানে হয়ে গেছে, ঠিক আছে, চাপা হোক এইভাবে হয়ে গেছেন, কিন্তু কথাবার্তার কোনো বেলুই নেই। ধন্যবাদ। তো অনেক সময় ভাবি কি আমাদের কাজ হচ্ছে, দেখো কাজ করতে কাজ করলে খেতাম পারো না। এই কারণে এটি কাজ হচ্ছে বড় মানুষের, যাদের কাছে পয়সা আছে, যারা বড় বড় অফিসার, তারার কাজ হচ্ছে চিন্তা করা। তারার কাজ চিন্তা না করা, তারা কোনোদিনই চিন্তা করবে না। গরিবের জন্যই চিন্তা করতে হবে। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি যে আমাদের বিপ্লববাবু তো 18তে তো সত্য মিথ্যাটা যা বলার বলছে, মানুষকে প্রতিশ্রুতি অনেক কিছু দিয়েছে।
8 তারিখ করে আর 5 তারিখ করে অভিভাবক সংকটটা আনছে। তো এখন বর্তমানে এখন যে 7 বছর হয়ে গেছে, তবে ওনাকে পর্যায়ে আনাটা আমি একটা বিশেষভাবে ভালো মনে করি না। কারণ ওনার যা করতে আছে, সব কথাবার্তা বলছে বা আগেও যা বলছে এখনো যা বলছে, কোনো ক্ষেত্রে ওনার কথাবার্তা ঠিক নেই। বরঞ্চ আমাদের বিজেপিকে ধ্বংস করে দিকে আমি একজন বিজেপির কর্মকর্তা, লোকাল কর্মকর্তা, সেই হিসেবে বলছি আর কি। মানুষের কাছে আমরা যেতে পারছি না। ওনার প্রতিশ্রুতি অনুসারে মানুষের সঙ্গে আমরা যেসব কথাবার্তা বলছি, সে অনুসারে ওনাকে টিকিটটা আসানো ঠিক না, লজ্জা থাকার দরকার ওনার। এটি আমার বক্তব্য। করতে হবে, এই দেশ গরিবের জন্য উন্নত আছে। মহাত্মা গান্ধী যখন স্বাধীনতা সংগ্রামে বেরোতো, তো মহাত্মা গান্ধীর পেছনে লাখো জনতাদের যেত, সে জনতা গরিব জনতা। নরেন্দ্র ভাই মোদী যখন বেরোয়, অমিত ভাই শাহ যখন বেরোয়, তখন তার সঙ্গে দাঁড়িয়ে থেকে নরেন্দ্র মোদীর জনসভার মধ্যে লাখো লোক হয়, আস্তবল ময়দানে, বিবেকানন্দ ময়দানে হাজারো লোক জমা হয়। তার মধ্যে কোটা অফিসার দাঁড়িয়ে থাকে, আস্তবল ময়দানের মধ্যে কোটা শিল্পপতি দাঁড়িয়ে থাকে। ত্রিপুরা রাজ্যের সমস্ত গরিব ঘরের ছেলে মেয়েরা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর ভাষণ শুনে। এটা বিজেপি আছে। আম জনতা পাই দ্য পিপল সংবিধান। রাহুল গান্ধী সংবিধান নিয়ে ঘুরে সংবিধানে কথা বলুন। বলছিলাম যে আমি আগরতলা থেকে বলছিলাম যে এই দিনে রেখার কাজ যে টাকাগুলা, এগুলো যদি মানুষের পেত বা রেখার কাম যদি হতো, তাহলে মানুষ কিছু কেনাকাটা করতে পারত। মাসগুলোতে ভালো মন্দ কেনাকাটা করতে পারত। তারা দেখি ওই 4 বছরের মুখ্যমন্ত্রী দেখি যারা দেখি ওই যদি হাজিরা দিয়ে ওইখানে মিটিং করে, ওইখানে মিটিং করে। হ্যাঁ, তাদের কি লজ্জাসরম বলতে কিছু নাই? মানুষের ঘরে টাকা নাই, তাদের মরে খাই দেশে। হ্যাঁ, তাদের এদিনই চড়াইতে আসবে, থাকতো না। কার্তিক করতে বাইরে লাগতো তাদেরকে। বেশি দিন নাই, আর আইতে তারা দিন হয়ে যাবে। সাধারণ মানুষের মারবো, গরিব মানুষে মাথার উঁচু দিয়ে মারবো কি? আর করতো না। গরিব মানুষের লুচা বুচা খাইয়া প্লেন দিয়া হেলিকপ্টার দিয়ে সরে সরে আর কতদিন আলখালি বাস পাড়ি করে আর কতদিন চলবো তারা। এগুলারই তাদের লোকগুলা হচ্ছে দেশের মধ্যে। মানুষের ঘরের টাকা নাই, পয়সা নাই, তার আর কোনো দিতে পারে না, টাকা দিতে পারে না, কাজ দিতে পারে না। এর মধ্যে যারা কন্ট্রাক্টারি কাজ করেছে তাদের কোনো অ্যাকাউন্টে টাকা নাই, বিল পাস করে না, যারা কাজ করে তাদের টাকা দিতে পায় না। হ্যাঁ, এগুলার তাদের নমুনা। অথচ এই যে মানুষগুলো দেখা যাচ্ছে অথচ টিভির মাধ্যমে, এই মানুষগুলো হাজিরা দিয়ে আসছে, হাজিরা 500 টাকা করে তাদের বেতনের টাকা দিয়ে হাজিরা দিয়ে আসছে। তারা বিজেপিকে থাকে, সবসময় দেখবেন তারা বিজেপিকে থাকবো না। যদি কালকে নির্বাচন হয়, পরশু দিনে দেখবেন হাজার হইতে সাধারণ মানুষে হিসাব যাবে না, বন্ধ। এটা যাতে একটা কানে জায়গা দিচ্ছিল কানে কানে যাতে শুনে।
অরিজিনাল সংবিধানের রং কি সেটাও জানে না, একটা লাল সংবিধান নিয়ে করে সিপিএম এর মতো। নমস্কার, কে বলছেন? অরিজিনাল সংবিধানের কালার গ্রিন কালার, কারণ গ্রিন বলছে দেখুন সুখের অনুকূলে একটা কথা আছে, সুখের অনুকূলে কনস্টিটিউশন না বলে বেড়ে যায়। তো শাসক দলে থাকলে এটা শাসক দলের যেগুলো সরকার জনসমাগম ভালোই হয়, সেটা মানে যোগাযোগ করছেন বা অবশ্যই হচ্ছে সেটা অন্য বিষয়। আর একটা হলো আমি তো অনেক সময় দেখছি আপনাদের মাধ্যমে সরাসরি তো অনুষ্ঠানে উল্টা পাল্টা বহু কিছু বলে মানে মিডিয়ার হাইলাইট হঠাৎ করে পেয়ে যাচ্ছে, যেটা থেকে মূল্যে দেখলাম 40 লক্ষ টাকা 40 কোটি নাকি বলেছেন। এরকম ঠিক নয়। একজন ওজনদার ব্যক্তি অনেক কিছু বলে দিলেন সময়। আমি আপনাদের মাধ্যমে বলবো আর যেহেতু মানে কোনো জনসভায় ভাষণে গেলে বাড়িতে যেন কর্তব্যে আসা হয়, কারণ রাজ্যবাসী তো সম্মান করে ওনাকে জনগণ ছিলেন। এখন হাসির মানে সামাজিক মাধ্যমে বিভিন্ন কমেন্ট গুলা দেখছি, মানে হাসির করার তো আমাদের রাজ্যের জন্য এটা লজ্জাকর বিষয়। আসলে ছিলেন বর্তমানে সাংসদ আছে, মুখ্যমন্ত্রীর সাথ সাংসদের সাথ মুখ্যমন্ত্রী রাজ্যের মানে সুপ্রিম সাংসদ তো পার্লামেন্ট একজন সদস্য যাই বিষয় নয়। তো যে বলেন যে এবং কংগ্রেস সিপিএমকে দিচ্ছে, কংগ্রেস বিরোধী ওরা তো শাসক দলে আছে। তো রাজনৈতিক ভাবে বিরোধীদেরকে বিধবেন না, তো এই শাসক দলকে বা জোট সঙ্গে দিচ্ছে, তাহলে সারা ভারতবর্ষে সিস্টেম হয়ে যাবে। বিরোধী করতে হবে, উল্টা পাল্টা বলতে হবে, মানে রাজনৈতিক ভাবে ভাষা ব্যবহার করতে হবে, এটা অবস্থা ঠিক না। হ্যাঁ, মানে দুইটা আছে, খবরকাল 3 জন, সিপিএমের আগে 10 জন, 11 জন প্রধান মানে বিরোধী আছে। যাই হোক, জোর তো কিছু নেই। হ্যাঁ, শাসকে থাকলে মানে যে কোনো জনপ্রতিনিধি যে ধরনের থাকুক ওনাদের জনসমাগম সবকিছু থাকে, এটা নিয়ম। আর বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে মানে বুঝতে পারছি আমার ব্যক্তি এরকম বা আমার মূল্য দুটা মূল্য বর্তমানে শাসক দলের উন্নতি থাকে এখন সবসময়, কারণ বিরোধী থাকা অবস্থায় সব রাজনীতি মানে কর্মকাণ্ডে বহুত কষ্টকর বিষয়, গ্রামে তো সাংঘাতিক বিষয়। এগুলো হয় মানে কিছু হয় বা ভাঙচুর হয়, ক্ষতিগ্রস্ত হয়, সবাই মানে যোগদান করতে পারে না। ধন্যবাদ। গ্রিন কিসের প্রতীক? তাজিকের প্রতীক। নমস্কার, কে বলছেন? প্রতীক না? আমরা থেকে বলছি। নমস্কার। হ্যাঁ বল। বাবু ওনার মনে খেয়ে কোনো কাম নেই। উনি যখনই মাইক ধরেন যেখানে যান উনি সিপিএম কংগ্রেসকে তুলনা করে। উনি যেহেতু সিপিএম কংগ্রেসকে তুলনা করবেন, এত সিপিএম কংগ্রেসের ভোট বাড়বে, জনগণ ওনাদের দিকে ফিরবে। উনি এর বিগত সরকারগুলি যখন আসলে ত্রিপুরা রাজ্যের মানুষ না খেয়ে আছিল, লেখাপড়া হয়েছে না, চিকিৎসা হয়েছে না, রাস্তাঘাট হয়েছে না, উনি আসার পরে একদম ত্রিপুরার উন্নত হয়ে গেছে। উনি মহাত্মা গান্ধীকে ছেড়ে কথা বলেন না, ইন্দিরা গান্ধীকে ছেড়ে কথা বলেন না, জওয়াহরলাল নেহরু তখন তো ওনার জন্ম হয়নি। উনি যখনই একটা তখনই বিরোধীদের বকাবাইতে করতেন। একমাত্র উনি কি উনি হয়েছেন, উনি সারা ভারতবর্ষকে চালাচ্ছেন। উনি এত বলবেন, এতই উনি সিদ্ধ করেন, এতই ওনার সমর্থন
না হবে, কিন্তু সিপিএম কংগ্রেস জনসমর্থন বেশি হবে। নমস্কার, রাখছি। প্রতীক না ভাড়া ভাড়া দেখে দেখো আমি কিন্তু কাবাটা রাখবেন, কাবার কি সুলক্ষণ না ভাগাবেন, হাত আর কাবা ভাগাতেন পুরা তার কনস্টিটিউন্সিতে কাবা বানাই দিচ্ছি। কেজরিওয়াল দেখলে তো কাবা কেজরিওয়াল তো হয় একজন যে কোনো নেতার কুস্তিতে শেখে আমরা বানাই দিল কাবা, আমার তারা ময়না পাখি বানায় পালছে এবারে বানাই দিল মানে কাবা। হ্যাঁ তো এমন ময়না মানুষের ডাক দিলেন আমারও ছবি তুলো, মানুষের ছবি তুলতে ছাড়া চালু আগে ছবি তুলতো সেলফি চলে, তারপরে থেকে দোকান আর চলে না, আয়ো ছবি তুলো। তো মানুষের আমি কেউ ছবি তুলছে, আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখি ওই এরিয়াতে আমি যাই, দেখলাম ওই উপরে দেখি বাড়ির যাই জিজ্ঞেস করি কার কার দেখলাম কাবু আপনার ফটো, তো দেখি সে সোশ্যাল মিডিয়াতে তাড়াতাড়ি সবাই না কাবুর লোক ফটো তুলতে চায় আছে এখানে। কাকের লোকে ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় দিবেন, ময়নায় লিখে দেবো, তোতই লিখে দেবো, বাবা লিখে দেবো, কাবুর লোকে দিবেননি। কেউ আছে মনিকা দিল কাবুর লোক, মনিকা নমস্কার করেন। এমন কিছু পশু পক্ষী মানব সমাজ ব্যবস্থা আছে যেগুলিকে সমাজত আছে, তার প্রয়োজনীয়তা আছে, কিন্তু এগুলিকে মানুষ মানে পজিটিভিটির চিহ্ন হিসাবে দেখে না। দেখেন সকালবেলা উঠতে যদি ঘরের সঙ্গে খাওয়া দেন কি করবেন, তিনটা খাওয়া দেন কবেননি। সকালবেলা উঠছেন, উঠতে সেরা দরকার করছেন একটা কাওয়াই আমরা ঢুক দিতে কোন গেছে আসবেন। এই ত্রিপুরা রাজ্যের কাউ হয়েছে কমিউনিস্ট, এটি যারের ধর্ম তারা শেষ করে। বাকি বাচ্চা আমি প্রথম বললাম না থাকাও অস্থির সংকট থাকুক না থাকুক আলাদা বিষয়। আমরা অনেক পরে প্রথম পুরো দিনে চিন্তা করি আমার বলার কি। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস। হ্যাঁ, দেখুন বিপ্লব বাবু, উনি তো ভারতবর্ষের পুরোনো ইতিহাস সব কিছু জানেন। আর্যকাল থেকে বিভিন্ন রাজরাজা মির্জাপুর থেকে শুরু করে মুঘল ফুগল যত আছে সমস্ত ইতিহাসের নিচে বক্তব্যগুলি রাখছেন। তবে তাইলে জানেন না যে সুর না চলাইলে বিজেপিতে দেখো তো বিজেপির মুখ্যমন্ত্রীতে সুর না চলাইলে ওনার দোষ হবে কেজরিওয়াল জির মতন, ওই বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদজির মতন, ওই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হাম চলাবে বিজেপি। এটা আমি বললাম কাজী যেহেতু বিজেপির মন্ত্রী এমএলএ হয়েছে বিজেপির কথা বলতে হবে। আপনি রতনলাল আপনি বলুন আর বিপ্লব দেবে বলুন, বর্তমান মুখ্যমন্ত্রী বলুন, যাদের কালিমালিক মালিক আছে ইডির কাজ মানে আন্ডারে গেছে মনে ধরে নেন, তাদের সুর চড়াইতে হবে বিজেপি। মিথ্যা কথা বলুন, সুর চড়াতে হবে বিজেপি, বকাবকি করতেই হবে, না হলে ওই ইডি লাগাবে মোদী সরকার। পেছনে যারা যাবেন তো পেছনে থেকে যারা এই বিজেপি সরকার তাকে পরিচালনা করতেছে তাদের ইতিহাস ভারতবর্ষের লোক জানে, বিপ্লব দেব জানে কি না বর্তমান মুখ্যমন্ত্রী জানে কি তাদের ইতিহাস? তাই তো ভারতবর্ষের প্রথম গ্রহণ লীলা হয় ভারতবর্ষে, এবং তাদের পরিচালনা মির কাসেম থেকে শুরু করে মুঘল ফুগল যত আছে, মোহাম্মদ আরম্ভ করে আসলে আজকে পাঠান ভোটান সব তাদের ভারতবর্ষ ভারতবর্ষের লোকের উপরে কি অত্যাচার করছে। আমাদের ভারতবর্ষের মধ্যে সারা পৃথিবীর মধ্যে এই কথাটা আসতে জেনে নেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি কমে যদি মানুষ থাকে, দুর্বল মানুষ থাকে এবং বেশিরভাগ অশিক্ষিত মানুষ থাকে এবং সবচেয়ে বেশি সুসংস্কারী একটাও
আরেকটা কথা বলতে লাগে, ব্রিটিশ 150 বছর মাত্র লাস্ট সময়ে ব্রিটিশ এসে আমাদের দেশ শাসন করলো। 150 বছর শাসন করার পরে ব্রিটিশের বিরুদ্ধে তারা মুখ করলো যে ভারতবর্ষ ছাড়তে হবে। তাহলে যে আরো 2000 বছর আগে এই ভারতবর্ষে আসলো, তাদের বেলা কিন্তু আমাদের নারীরা বুকে কাপড় দেওয়া ছিল না, আমাদের খাদ্য ব্যবস্থা ছিল না, মানুষ ছিল না, জায়গা মালিক ক্ষমতা ছিল না, সমস্ত ক্ষমতা ছিল রাজ্যতে। এবং ধীরে ধীরে রাজনীতি বিলুপ্ত হওয়ার পরে আজকে তারা আমাদের ভারতবর্ষের শাসক। ব্রিটিশের বিরুদ্ধে কেন সুস্থ হইল? ব্রিটিশ যখন দেখলো আমাদের উপরে যে বড় বড় অত্যাচার হইতেছে, কুত্তার মতো আজকে কিনবো, স্বামী কোন সময় এই চিন্তা। প্রত্যেকটা ব্যক্তি, বিশেষ করে যারা আর্থিকভাবে কমজোর, এদের সবচেয়ে বেশি প্রয়োজন আগে চিন্তা করা যে আমার মাটিটা আমার কাছে থাকতে হবে, আমার দেশটা আমার কাছে থাকতে হবে। তবেই বাকি কিছু আপনার জীবনে স্থায়ী হতে পারে। আজকে যারা বাংলাদেশে 36% হিন্দু ছিল যখন 1971 বাংলাদেশ হয়েছিল, আজকে যেতে 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 2-3% গিয়ে দাঁড়িয়েছে। এও বাংলাদেশের অবস্থা কি? এখানে অনেকে রাম ঠাকুরের শিষ্য আছে, রাম ঠাকুরের সমস্ত মন্দির সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ। অনেকে অনুকূলকার শিষ্য আছে, ওখানে পাবনাতে অনুপ ঠাকুরের উৎসব মানে মন্দির সব কিছু পাড়িয়ে মুসলমান নিয়ে গেছে। ইস্কনের টেম্পল জ্বালিয়ে সবকিছু শেষ। আর এই রাজ্যের মধ্যে কংগ্রেস কমিউনিস্ট যারা রয়েছে, এরা কোনোদিনই রাষ্ট্রের চিন্তা করে না। ইস্কন মন্দির জ্বলে যাক, রাম ঠাকুরের স্থান মন্দির ভেঙে দিক, রামকৃষ্ণ মিশনের মহারাজকে খুন করে দিক, ইস্কনের টেম্পল ঢুকে মহারাজদের খুন করে দেওয়া হোক, এরা তার প্রতিবাদ করবে না। কারণ কি? এরা রাষ্ট্রের দায়িত্বই নেয় না, এরা রাষ্ট্রের দায়িত্বই নেয় না। এরা ভাবে ঠিক আছে, আজকে ত্রিপুরা থেকে যাই হয়ে চায়, সিপিএম করে হলো, এমএলএ হয়ে হলো, কংগ্রেস করে হলো, এমএলএ হয়ে হলো, মন্ত্রী এলো, জনতারে চুষে খাই এলো, ত্রিপুরা থাকতে আপনার কলকাতার বাড়ি করে বাড়িটা করে গেল। সবটি সিপিএম এর নেতার কলকাতার বাড়ি আছে, সবটি। ত্রিপুরা রাজ্যের বড় বড় সিপিএম এর নেতা শুধু মানিক সরকারকে ছাড়লে সবগুলো কোনো না কোনো জায়গায় কলকাতা থাকতে পারে। কলকাতাতে থাকতে পারবে, যে অবস্থা মমতা ব্যানার্জি করছে, যদি মানুষ কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে পরিবর্তন না করে, কলকাতার বাংলাদেশে এই ব্যবস্থা নিয়ে গেছে, করে দিচ্ছে মমতা ব্যানার্জি। আর তার বিল্ডিংটা নির্মাণ করে সিপিএম গেছে, মমতা ব্যানার্জির মধ্যে ছাপ দিয়ে দিচ্ছে। এখন তাদের অবস্থা কি? কলকাতার থেকে কলকাতার বড় বড় নেতা সব বাড়ি করে রয়েছে, কেউ দিল্লিতে করে রয়েছে, কেউ মুম্বাইতে করে রয়েছে, কেউ নমস্কার, কে বলছেন? লন্ডনে করে রয়েছে। হ্যাঁ বলুন, কথা বলুন। বলছি যে রাষ্ট্রের দায়িত্ব সম্বন্ধে বলছে, উনি তো নিজের রাজ্যে যে আছে, রাজ্যের সম্বন্ধে তো কিছু বলতেছে না। রাজ্যের দায়িত্ব সম্বন্ধে যদি বলতো তাহলে ভালো লাগবে। নিজের রাজ্যের সম্বন্ধে সে কিছু জানতেছে না, রাষ্ট্র সম্বন্ধে বলতে আছে, বাংলাদেশের সম্বন্ধে বলতে আছে। নিজের রাজ্য কোন জায়গায় পৌঁছেছে, একটা ত্রিপুরা রাজ্য 18তে ত্রিপুরা রাজ্য সরকার গঠন করতে, সে সেটার সম্বন্ধে বলতেছে না, বহিরাজ্যের সম্বন্ধে বলতেছে, রাষ্ট্র সম্বন্ধে, বহিরাজ্যের রাষ্ট্র সম্বন্ধে বলতে আছে। নিজের রাষ্ট্র কোন পথে চলছে, মানুষ কোন পথে চলছে, কোন পথে আছে, ওদের সম্বন্ধে বলতেছে না। মানুষকে বোকা বানাতে চায় এখনো। 18তে বোকা, মানে 28-এ বোকা বানাতে পারতো না মানুষকে। যা বানাচ্ছে 18তে বানাচ্ছে,
এখন আগামী দিন 28-এ মানুষকে ত্রিপুরা রাজ্যের মানুষকে প্রমাণিত হবে। এর বাটপাড়ি সম্বন্ধে সিটিং বাটপাড়ি এটি বুঝতে পারছে মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝতে পারছে। ঠিক আছে, হ্যাঁ। কলকাতার ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারতো না, লন্ডনে সোনিয়া গান্ধী যদি না থাকতে পারে তো ছেলেমেয়েরা ইতালি যাবে, বোনের বাড়ি যাবে না। আমরা কোথায়? নমস্কার, কে বলছেন? আমরা কোথায় যাবো? আজকে যে বিপ্লবদের বক্তৃতা রাখছে, আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাই, যারা আজকে প্রোগ্রামে ছিল সবাইকে, যে জাহাজটা কোথায়? উনি যে একটা জাহাজ নিয়ে এসেছিল, এই জাহাজটা কোথায় আছে এখন? এই জাহাজের মাঝখানে তো আমরা পড়ে আছি, জাহাজটা তো আগরতলাকে পৌঁছেনি এখনো। ওনার এই যে বাটপাড়ি মানে আর বেশি দিন নেই তো, আর বেশি দিন নেই। মানুষকে আর খাওয়াতে পারে না, সবাই বুঝে গেছে। আজকে দিকে নারী সংক্রান্ত ব্যাপার, মন্ডলের নেতা এই সঙ্গে জড়িত, এই মত পঞ্চায়েত মত প্রধান এই সঙ্গে জড়িত, এগুলি না ইয়ে করে মানে ওনারা খালি মানে ইয়ে বলছে, বলে এই উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন হয়েছে। আজকেও কদমতলাতে দেখলাম যে রাস্তাঘাট নিয়ে কত দুর্নীতি প্রচন্ড ভাবে ছড়িয়ে গেছে, মন্ডল থেকে শুরু করে একদম নিচু স্তরের যত ইয়ে আছে সবাই। কিন্তু এর পিছনেও বড় বড় রাঘবওয়ালরা আছে, ওনারা পকেট যদি না ভরাতে পারে তো এটা হয় না। ওনারও পকেট ভরছে ওনাদের, এগুলো দাঁত বের করে একটা প্রোগ্রাম হচ্ছে, একজন এমএলএ দাঁত বের করে আসছে, ওনার এলাকাতে কি হচ্ছে উনি জানেন? উনি জানেন না। উনি কতটা সময় এলাকাতে থাকেন। আর বিপ্লব দেব উনি কতটুকু সময় ত্রিপুরা, কতটুকু সময় ওনাকে মুখ্যমন্ত্রী থেকে কেন সরালো? আজ পর্যন্ত উনি জবাব নিল ওনার দলের থেকে, বলে আমাকে কেন মুখ্যমন্ত্রী থেকে সরালো? দুর্নীতি। আর কিছু বললো, আরো কিছু বলার ছিল, এটা বলবো না আপনার ভিডিওতে। ধন্যবাদ। বিপ্লব দেব উদয়পুরের বাড়ি বিক্রি করেছে, বিক্রি করে বিপ্লব দেব ত্রিপুরা ছাড়েনি, বড়জলাতে জমিন কিনে ওখানে বাড়ি করছে। বিপ্লব দেব ভারতের রাস্তা ব্যবহার করে বাংলাদেশিরা ব্যবসা করত। কালকে ভারত সরকার ঘোষণা করে দিয়েছে বাংলাদেশকে সেই রাস্তা দেওয়া হবে না, কারণ বাংলাদেশ ভারত বিরোধী মানসিকতা পালন করে ভারতের বিরুদ্ধে কথা বলে ভারতকে ধ্বংস করতে চায়। যে আমার বিরুদ্ধে কথা বলবো, আমাকে ধ্বংস করতে চাইবে, তাকে সুবিধা দেব করেছে। কিন্তু সঙ্গে সঙ্গে বিপ্লবদের সেই চিন্তা করে করা হচ্ছে বাংলাদেশের উপরে আরো পাবন্দি লাগাবো না। বাংলাদেশ আর্থিক পাবন্দি লাগে, বাংলাদেশকে উচিত শিক্ষা দেবো। পাকিস্তানের ভাষায় বাংলাদেশ বলতেই পারে না, বাংলার ভাষাতে কথা বলতে হবে। পাকিস্তানের ভাষায় কথা বলছে, তার উচিত শিক্ষা নিশ্চিত বাংলাদেশ। কংগ্রেস আর চিন্তা করল না। কিন্তু আমার নিজের রাজ্যের জন্য আমার চিন্তা হয়। আজকে আমি জানি না ত্রিপুরা রাজ্যের অন্য রাজনৈতিক দলের নেতারা বা অন্য কেউ দেখেছে কিনা, সকালে বছর যখন বর্ষা শুরু হয় আর যখন ল্যান্ডস্লাইডিং হয় প্রত্যেক বছর হয়, তখন এখান দিয়ে পেট্রোল ডিজেল এলপিজি আসতে পারে না, রেলও আসতে পারে না। তখন আমি ধর্মেন্দ্র প্রধান পেট্রোলিয়াম মিনিস্টার ছিল, ওনাকে বলে থ্রো বাংলাদেশ হয়ে বাংলাদেশের যে প্লান্ট আছে আমরাই দিয়েছি, ওখান থেকে গ্যাস আর পেট্রোল ডিজেল হয়ে বাংলাদেশ হয়ে ত্রিপুরাতে আসে। আমি ভালো করে জানি এখন বাংলাদেশকে যখন আমরা পাবন্দি লাগিয়েছি, বাংলাদেশ এবার ত্রিপুরার যে রোড সেটা বন্ধ করবে। পয়লা যখন বৃষ্টিটা আসবে সামনে বৈশাখ মাসে ল্যান্ডস্লাইডিংটা হবে, তখন ত্রিপুরাতে পেট্রোল ডিজেল এলপিজি
প্রবলেম হবে, তার জন্য বসে বসে আজ দিচ্ছি যে আমি গিয়ে প্রধানমন্ত্রীকে কথা বলবো, প্রধানমন্ত্রী মহোদয় এখন থেকে ধর্মনগর হোক আর এখানে হোক তাড়াতাড়ি এই যে এক্সট্রিম একটা আলাদা স্টক করে রাখুন 2-3 মাসের জন্য। আন্দাজ করবেন কে না করেছে, কোন গণতন্ত্রকে করে রাখছেন, কিসের জন্য গণতন্ত্র? সিপিএমকে আবার গণতন্ত্র কি? যে গণতন্ত্রে বিশ্বাস করে না, যে ভারত মাতাকে মাতা বলে মানে না, ভারতের জাতীয় পতাকা মানে না, রবীন্দ্রনাথকে মানে না, বিবেকানন্দকে মানে না, মহাত্মা গান্ধীকে মানে না, সর্দার বল্লভভাই প্যাটেলকে মানে না, মৌলানা আবুল কালাম আজাদকে মানে না, যে কত্তরচুকে মানে, যে মাও সেতুংকে মানে, যে লেনিনকে মানে, যার পূজা করে, যার জন্মদিন পালন করে, যে নিজের মা বাবা মারা গেলে মাথা মুন্ডন করে না, যে মা বাবা মারা গেলে তার শ্রাদ্ধ শান্তি করে না, পিণ্ডদান করে না, তাদের কিসের জায়গা ত্রিপুরার জন্য? ত্রিপুরা সংস্কৃতির জায়গা, কালচারের জায়গা, ত্রিপুরা মানুষের জায়গা, ত্রিপুরা মায়ের পুণ্যভূমি। এখানে কোন চিন্তা ভাবনার কোন জায়গা নেই। আমি অ্যাপ্লিকেশন দিলে থানার দারোগা পারমিশন দিতে ডেমো করেছি, আরে থানার দারোগার ডেমো করেছি, কিছু নেই নকরি। সরকার কিভাবে চলবে? যাদেরকে জনতা সত্তাতে বসিয়েছে, যাদেরকে এক্সিকিউটিভ বানিয়েছে, সংবিধানে লেখা আছে যারা এক্সিকিউটিভ এরাই সিদ্ধান্ত নেবে, এরাই সরকার কিভাবে চলবে, এরাই তাই করবে। বিরোক্রেট তৈরি করতে পারবে না, ওই বিরোক্রেট, এদের কাছে কোনো অধিকার নেই। এদের কাছে একমাত্র আমরা যা বলবো তা করার জন্য। আমরা ভুল করি, আমাদের এমএলএ, আমাদের মন্ত্রী, আমাদের জনপ্রতিনিধি গিয়েছে, স্যার এটা করতেন না, একটা রাস্তা করে দিলে আমি দিয়ে গেলে স্যার আমাদের যাদব স্যার এই কাজটা করে দিয়েছে, কাজ তো মালিক সাহেব করছে, কাজ তো মেয়রে করে দিচ্ছে, কোন যাদব স্যার কি অবস্থা? জীবন নিয়ে আমরা কাজ আমাদের মুখ্যমন্ত্রী ने किया, মুখ্যমন্ত্রী করেছে কাজ, আমাদের মন্ত্রী করেছে কাজ, আমাদের কর্পোরেটর করেছে, এরা করেনি। এদের কাছে অধিকার নেই, আমরা যা বলবো এরাই করতে হবে, এটাই সংবিধান, এটাই আম্বেদকর লিখে গেছে। বাই দ্য পিপল সরকার, এক্সিকিউটিভ হচ্ছে আইন প্রণয়ন করার ক্ষমতা, সরকার চালানোর ক্ষমতা এক্সিকিউটিভের কাছে। এক্সিকিউটিভ হচ্ছে ক্যাবিনেট, তার চেয়ারম্যান মুখ্যমন্ত্রী। আর যারা জনপ্রতিনিধি জিতে এসছে এরা এগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে। বুঝছেন কর্পোরেটররা? হ্যাঁ, আমি দেখি যে আমি এক ক্যান্ডিডেট যদি কোনো বিরক্তি দিদা আমার নষ্ট। যে কথাগুলি বললাম ঠিক বলেছি? ঠিক কার কার লাগবে রাখতো? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। তাদের কোনো সাথে তাদের কোনো সত্যি পারে আমরা করতে পারি, কারণ সব তাদেরকে সাপোর্ট করে রেখে তারা সাদস্য শুধু তাদের দুইটি দলের শত্রু, একজন আরেকটা হলো গরিব দল। তাদের প্রধান শত্রু হল বেকার আর গরিব। ভারতবর্ষের স্বাধীনতা আপনার 77-78 বছর হয়ে যাচ্ছে, এখনো গরিব আর বেকারের সমস্যার সমাধান করতে পারবে কোন ভাবে? পার্টিগুলো মেঘা হয়ে গেছে, পার্টির 10 ভোট 5 ভোট তারা কিনে নেয়, তবে পায়ে ভেঙে 3 ভেঙে দেওয়া 8টা দল ভেঙে দেবে কোনো মেকান না। মেন মেট্রো যদি তোমরা গরিব আর বেকার, এই দুটা তারা সত্যি, এই দুটা তারা যদি কোনো রকম করতে পারে কারণ দল বলে কি করে ওষুধে কোনো বিচার করে কোনো মিনিস্টার নেই। এই দুটা জিনিস তাদের মেইন এক গরিব আর একটু টাকা। তাহলে কর্মচারী যায় বলুন, তারা যাওয়ার আগে সরকার দিচ্ছে 10% যায় না, যায় কিন্তু বেকার যদি চাকরি আন্দোলন করে করতে বলে আমাদেরকে সেইটাও পায়। এই দুইটা তাদের কাছে মেন শত্রু তারা।
ইন্দ্রজাল কোনো দিলে লাভ নাই। ভিতরে তারা প্রধান শত্রু হচ্ছে এই দুটো জিনিস। তারা টাকা দিয়ে কিনতে পারে না, কিছু দিয়েও তারা মানতে পারে না। তারা এমন একটা জিনিস, এই দুটো জিনিস টাকা দিয়ে কিনতে পারে না, কোনো বর্ষল দিয়েও তারা ম্যানেজ করতে পারে না। আপনাকে শোনারে ম্যানেজ করুন, ঠান্ডা মান্নান দিয়ে ফিরিয়ে যাওয়া আছে, সব ম্যানেজ করুন। গরিব জায়গা এটাই ম্যানেজ করতে পারে না। এটাই তাদের মেন দুর্বলতা, এটাই তাদের মেন শত্রু। নমস্কার। আপনারা কি ভালো করছেন? নমস্কার, কে বলছেন? বুঝছেন আমরা ভালো লেগে আপনারা দিয়ে কথা বলুন। বলছি, রাজ্যের রাজনীতিকে ঝড় তুললেন বিপ্লব কুমার দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আসলে মুখ্যমন্ত্রীকে উনি প্রাক্তন হয়েছেন কিভাবে, সেটা কিন্তু আশ্চর্য ত্রিপুরা মানুষ জানতে পারলো না। উনি যে 5 বছরের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, ত্রিপুরার যে প্রলয় ঘটিয়ে বা মনকে হটিয়ে উনি যে মুখ্যমন্ত্রী হয়েছেন, কেন তাড়াতাড়ি চলে গেলেন? মানুষ তো 5 বছরের জন্য হয়, যদি 5 বছর পূর্ণ না হয়ে এর আগে চলে যেতে বাধ্য হয়, কি কারণে বাধ্য হয়? নিশ্চয়ই কোনো কারণ থাকে। এই কারণটা আশ্চর্য ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারলো না। এটা আমার মনে ত্রিপুরা রাজ্যের মানুষ আগামী আগামী নির্বাচনের আগে ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চাইবে, কারণ তিনি একটা রহস্যজনক ঘটনা কিন্তু কেন উনি জানালেন না? ওনাকে রাতারাতি তাড়াতাড়ি দিল্লিকে সরিয়ে দেওয়া হলো, কেন দেওয়া হলো? ওনার কিসের সেই ব্যাপার ছিল? আমরা পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন কিছু শুনেছি, আপনারাই দেখিয়েছেন, আপনারাই বলেছেন কত কেলেঙ্কারির কথা, ওনার বিলাসবহুল বাড়ির কথা। তারপর তো আছে আরো অনেক কিছু। উনি তো বাইক বাহিনী তৈরি করে ত্রিপুরা রাজ্য সে মুখ্যমন্ত্রী সময় কত নাকাণ্ড কিছু করেছেন। আর ওনার যে কত জ্ঞানী গুণী আলোচনা, যে এক জ্ঞানী হলো মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন রতনলাল নাথ, আরেক যিনি হলেন এই বিপ্লব কুমার। বিপ্লব কুমার তো নাকি কয় মহাভারতের রামায়ণের আমলে কি ইন্টারনেট ছিল বলেছিলেন। উনি থেকে সেগুলি শুনেছেন, কোনখানে জ্ঞানী গুণী লোক, এটা আশ্চর্য আমরা জানতে পারলাম না। ওনার শিক্ষকতার মাস্টার যে ওরাও আমরা জানতে পারলাম না। ওনার মনে যেটা আছে সেটাই বলেছেন, সেটাই করেছেন, যাই বললেন। কিন্তু উনি যখন ত্রিপুরাতে আসেন বা থাকেন, মানুষ কিন্তু কি বলে, সেই একটা শ্রেণীর মানুষ যারা বিজেপি করেন, যারা সন্ত্রাস ভালোবাসেন, তারাই কিন্তু বিপ্লব কুমার দেবকে ভালোবাসেন। উনি কিন্তু সন্ত্রাসের আর মাস্টার, বাইক বাহিনীর মাস্টার যাকে বলে, উনি কিন্তু বাইক বাহিনী তৈরি করেছেন। একটা ত্রিপুরাজ্যের মানুষ জানে, কারণ বিরোধী দলকে খেদানোর জন্য বাইক বাহিনী তৈরি করেছেন। ওনা আসার পর মানুষ তো আর বুঝতে পারেন না সঠিকভাবে, হয়তো দেখাইয়া বুঝতেও লাগে। হ্যাঁ, উনি কিন্তু সেই জিনিসটা করেছেন, যার জন্য উনি বিখ্যাত। বাইক বাহিনীর মাস্টার দেখাইয়া বুঝতেও লাগে ওনার আমলে, সেই মুখ্যমন্ত্রী, তার সেই মুখ্যমন্ত্রী, হ্যাঁ, সেটার জন্য উনি বিখ্যাত। কিন্তু কোনো কাজের জন্য বিখ্যাত ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু সেটা বলতে পারবেন না। ওনার বিখ্যাতটাই বলতে পারবেন উনি বাইক বাহিনী এবং সন্ত্রাসের। দ্বিতীয়ত কথা হলো, উনি যে ভুলভাল কথা বলেন সেগুলির জন্য বিখ্যাত। আর কিসের জন্য বিখ্যাত? উনি বিখ্যাত ছিলেন যে গরু পেলে, গরু পালতে বেকাররা যে বলেছিল গরু টরু পেলে তারা রোজগার করে তা বড় লোক হওয়ার জন্য, চাকরির জন্য বিখ্যাত নয়। বেকারদেরকে চাকরি দিয়ে যেটা কথাই বলি। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, তো আপনাদের প্রোগ্রামটা দেখে আমি একটু পেন নিয়ে বসেছিলাম আর কি, তো ভাবলাম কিছু একটা লিখবো। তো পেন থেকে একটা বেরিয়ে গেল যে লাইন, তো সেই লাইনটাই আমি বিপ্লব জন্য বলতে চাইছি আর কি।
না তো চমক, কান টেনে নিল দিল্লি, আবার করে বক বক। সময়টা যেতে দাও, ছবি আছে মনে, কান টেনে ত্রিপুরাবাসী করবে তোমায় দিলে। নমস্কার। রাজ্য রাজনীতিতে বেশ কয়েকদিন ধরে টানা কর্মসূচিতে অংশগ্রহণ করে রাজনৈতিক আক্রমণাত্মক ভঙ্গিতে যে বক্তব্য বিপ্লব কুমার দেব রেখেছেন, তার পাল্টা জবাবে কংগ্রেস সিপিআইএম এবার মাঠ গরম করবে কিনা সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24। আরও অনেক অনুষ্ঠান থাকবে, আরও অনেক লাইভ অনুষ্ঠান রয়েছে, অন্যান্য সংবাদ রয়েছে। নজর রাখবেন PB24-এর পর্দায়। এই পর্যন্ত আমি রয়েছি আপনাদের সঙ্গে, এবং আরও একটি লাইভ অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে অংশ নেবেন, সেই অনুষ্ঠানের বিষয়ে কথা বলবেন। প্রতিদিন নজর রাখবেন শুধু PB24-এর পর্দায়। এই পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।